আমি আজকে সিজারিয়ান সেকশন নিয়ে আলোচনা করব। আমি ডাক্তার বিনয় কৃষ্ণ গোলদার, অবস অ্যান্ড গাইনি বিভাগ এবং ল্যাপারোস্কোপিক সার্জন। আমি গাইনির ডাক্তার, কাজে আমি আমার চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যেখানে 10 থেকে 15% সিজার হইতো, সিজার করে ডেলিভারি বাচ্চা বের করা হইতো, এখন সেটা 2 থেকে 3 গুণ বেড়ে গেছে এবং আমাদের দেশে প্রায় 50% মহিলাদের সিজার করা হয়। কাজেই এই সিজারিয়ান সেকশন অপারেশন এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমাদের যে কেন অপারেশন করা হয়, কেন করব, কি কারণে করা হয়, কার করতে হবে, কখন করতে হবে, এগুলো আমাদের প্রত্যেকের জানা থাকা উচিত। একজন মেডিকেল স্টুডেন্ট আমার আজকে আলোচনা থেকে উপকৃত হতে পারে এবং আমাদের সাধারণ জনগণ তারাও আমার আলোচনার মাধ্যমে তারা সচেতন হতে পারেন সিজার করা লাগবে কি লাগবে না। অনেকেই তাদের সন্তানদের নিয়ে টেনশনে থাকেন, বাবা মা, আত্মীয় স্বজন, সিজার কি করতে হবে নাকি না করলেও চলবে, কখন করতে হবে। আমি আজকে আপনাদের সেই প্রশ্নগুলো উত্তর দেব। আমার এই আলোচনায় যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, কেউ যদি অতিরিক্ত কিছু জানতে চান, অবশ্যই আমাকে লিখবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আমি সেগুলো উত্তর দেব। আমি প্রথমে একটু সিজারিয়ান সেকশন নিয়ে আলোচনা করি। সিজারিয়ান সেকশনটা কি? এটা খ্রিস্টপূর্ব 715 অব্দে এখানে একটা নাম হচ্ছে লেক্স সিজেরা, একটা রোমান ল ছিল। ওখানে একটা আইন ছিল যে মানুষ যদি মারা যায় অথবা মারা যাওয়ার সময় পেট কেটে বাচ্চা বের করা হয়, বের করে তাদেরকে পোস্টমর্টেম করা অথবা সৎকাজ করার জন্য তাদেরকে আলাদা করা হয়। আপনারা জানবেন যে তখনকার দিনে কোনো সুতা ছিল না অপারেশন করার, শুধু কেটে আলাদা করা যেত, কিন্তু সেগুলো সেলাই করার মতো কোনো কিছু ছিল না। অনেক পরে সিলভার তার আসছে, সেটা দিয়ে অপারেশন করে সেলাই দেওয়ার জন্য। তো সেগুলো অনেক কথা, আমি সেগুলো কথা বলবো না। তো এই সিজারিয়ান সেকশনটা ধাপে ধাপে অগ্রগতি পেয়ে 19 শতকের প্রথমার্ধে আধুনিক পর্যায়ে আসে। আর আমাদের দেশে এটা 90-এর দশকের আগে থেকেই অনেক পপুলারিটি হয়ে যায়। তখনকার দিন অপারেশন করতে হইতো জিয়ে দিয়ে, সম্পূর্ণ শরীর অজ্ঞান করে, অবশ করে, জ্ঞান থাকতো না। কিন্তু এখনকার দিনে সেটা পিঠে একটা সুই দিয়ে করা হয়, ওই স্পাইনাল অ্যানেস্থেসিয়া বলে। আমরা যদি সিজারিয়ান সেকশন করি, এই সিজারিয়ান সেকশন করার আমাদের যে কতগুলো কারণ থাকে, কেন আমরা সিজারিয়ান সেকশন করি, কেন সিজারিয়ান সেকশন বাড়ছে আমাদের পৃথিবীতে, সেটা একটা জানতে হবে আমাদের। প্রথমত হচ্ছে আমাদের যারা মা হচ্ছেন তারা অনেক পরে সংসার করতেছেন, হাই অ্যাম্বিশিয়াস, তারা আশা করেন একটা চাকরি করবেন, তারপরে টাকা পয়সা হাতে আসবে, তারপরে তারা বাচ্চা কাচ্চা নেবেন, এবং অনেকে বিয়ে করার পরেও বাচ্চা নিতে চান না। পাশ্চাত্যে যেখানে মেয়েদের বাচ্চা নিতে 30-35 বছরের দেরি করে, কিন্তু আমাদের দেশে এরকমটা আগে ছিল না। আগে দেখা গেছে 18 বছরের 17 বছরের সময় অনেকে বাচ্চা নিয়ে ফেলছে, 2টা-3টা করে। এখন দিন চেঞ্জ হয়ে গেছে, আমাদের আইন আছে যে 18 বছর আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। তো মানুষ শিক্ষিত হচ্ছে, যার জন্য তাদের বিয়ের প্রবণতা কমে গেছে, অনেক পরে তারা বিয়ে করতেছেন। শুধুমাত্র সংসারের প্রয়োজনে অনেকে বিয়ে করছেন, অনেকে বিয়ে করেনও না। তো আমার যাদের বিয়ে করতেছেন, বাচ্চা নিচ্ছেন, তাদের নিয়ে কথা। তো অনেক পরে বিয়ে করলে তাদের অনেকগুলো সমস্যা দেখা দেয়। একটা হচ্ছে কিছু রোগ, সেগুলো কমনলি চলে আসে, যেগুলো ডায়াবেটিস, প্রেশার, তারপর হচ্ছে জ্বরের কিছু টিউমার, ইনফেকশন হলে বাচ্চা হয় না, বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে বাচ্চা নিতে দেরি হয় এবং বাচ্চা আসতেও সমস্যা হয়। তো আমাদের এই যে বাচ্চাগুলো, মায়েরা বাচ্চা নিচ্ছেন, বয়স বেশি যাচ্ছে, তাদের কিন্তু 30 বছরের পরে আমাদের দেশে গেলে বলা হয় হাই রিস্ক মাদার, এবং পাশ্চাত্যে বলা হয় 35 বছরের পরে হাই রিস্ক মাদার। এখন প্রথম বাচ্চাটা যদি একটা মা নিয়ে ফেলান 25 বছরের মধ্যে, তাহলে দেখা যায় 2-4-5 বছরের মধ্যে সে আবার বাচ্চা নিলে তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু যখন বাচ্চা নিতে দেরি হয় প্রথম বাচ্চা নিতে, তখন অনেকগুলো সমস্যা দেখা দেয়।
এবং অনেক সমস্যা থাকলে সেখানে নর্মাল ডেলিভারি করাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায়, এটা একটা কারণ। তারপর হচ্ছে আগের দিনে অনেক বাচ্চা মারা যেত ডেলিভারির সময়, কিন্তু এখনকার দিনে অনেক আধুনিক পরীক্ষা নিরীক্ষা, ডাক্তারদের সচেতনতা, স্কিল বৃদ্ধি, এর ফলে দেখা যাচ্ছে যে এখনকার দিনে বাচ্চার মৃত্যু একেবারেই কমে গেছে। এবং এর পিছনে ঝুঁকিপূর্ণ বাচ্চা ডায়াগনোস করা এবং সেগুলো যথাসময়ে অপারেশন করার পদ্ধতি চলে আসছে। তো এই সিজারিয়ান সেকশনের ভালো দিক হচ্ছে খারাপ বাচ্চাটাকে মায়ের পেট কেটে বের করা হয়। 28 সপ্তাহ পরে আমাদের দেশে একটা বাচ্চার ভাইয়াবল এজ স্বাধীনভাবে বাঁচতে পারে 28 সপ্তাহ পরে। কাজে সেটার পরে যদি বাচ্চা পেট কেটে বের করা হয়, আমরা সেটাকে সিজারিয়ান সেকশন বলি। যদি 28 সপ্তাহ আগে আমাদের দেশে বাচ্চা পেট কেটে বলা হয়, সেটাকে হিস্টেরেক্টমি বলা হয়, এটা সিজারিয়ান সেকশন বলা হয় না, কারণ আমাদের দেশে ভায়াবিলিটি এজ হচ্ছে 28 সপ্তাহ। কিন্তু WHO অনুযায়ী 22 সপ্তাহ হলেই কিন্তু সিজারিয়ান সেকশন করা যায় এবং সেটাকে সিজারিয়ান সেকশন বলে। তো আমাদের এই যে সিজারিয়ান সেকশন করার বৃদ্ধির কারণ, প্রথমে বললাম যে বয়স বেড়ে যাওয়া এবং অনেকগুলো ডিজির সঙ্গে যোগ হওয়া। আরেকটা কারণ হচ্ছে মায়েরা অনেক সময় চায় যে আমি সিজার করবো। দেখা গেছে স্মল ফ্যামিলি, নর্মাল একটা কথা আছে, ছোট ফ্যামিলি রাখবেন, তিনি কোনো ঝুঁকি নেবেন না নর্মাল ডেলিভারি করার, তিনি চাচ্ছেন সিজার করতে এবং ডাক্তাররা সিজার করতে বাধ্য হয়। আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের এই সিজারিয়ান সেকশন বাড়ার প্রধান কারণ হচ্ছে যে মায়েরা ডাক্তারদের কাছে ঠিকমতো আসেন না। যখন আসেন তখন বাচ্চাটা খারাপ অবস্থায় চলে গেছে, ফিটাল ডিস্ট্রেস বলে যেটাকে, এর জন্য অনেক সময় সিজার করতে হয়। যদি একটা মা ঠিকমতো ডাক্তারের কাছে পরিচর্যায় থাকেন, ডাক্তারের কথা মতো চলেন, ওষুধ সেবন করেন, তারপর হচ্ছে এই এন্টিনেটাল পিরিয়ড বলে এটাকে, ডেলিভারি আগ পর্যন্ত এই সময়টায় কিছু ব্যায়াম আছে, মাকে কিছু কাউন্সিলিং করা হয়, মাকে অনেক সময় মোটিভেট করা হয় যাতে তিনি মানসিকভাবে প্রস্তুতি নেন নর্মাল করার জন্য। তাহলে এইগুলো যখন ফলো আপে না থাকা হয়, তখনই সিজারিয়ান সেকশনটা বেড়ে যায়। আর একটা হচ্ছে যখন একটা মায়ের একবার সিজার হয়, আমাদের দেশে ওই ডেলিভারিটা করার জন্য যে হাসপাতালে 24 ঘন্টা ইমার্জেন্সি সেবা থাকা লাগবে, সিজারিয়ান সেকশনের সুযোগ থাকা লাগবে, সেটা আমাদের দেশে অধিকাংশ মফস্বল এলাকায় থাকে না। যার জন্য দেখা যাচ্ছে যে একটা মা যদি প্রিভিয়াস সিজারিয়ান সেকশন থাকে, আগে একবার বা দুইবার সিজারিয়ান সেকশন থাকে, বিদেশে 2বার সিজার পর্যন্ত নর্মাল ডেলিভারি করা হয়। তারা কোনো মতেই তারা সিজার করে না, তারা অনেক কিছু দেখে হিসেব নিকেশ করে তারপরে তারা সিদ্ধান্ত নেয়। কিন্তু আমাদের দেশে কালচারটা অন্যরকম। এখানে যদি রাত্রিবেলায় ব্যথা ওঠে, তখন সেই বাচ্চাটা মনিটর করার জন্য মায়ের পেটের মধ্যে বাচ্চাটা খারাপ হচ্ছে কিনা সেটা বোঝাটা খুব ঝুঁকিপূর্ণ, ভালো এক্সপার্ট ডাক্তার থাকে না। আর থাকলেও ইমার্জেন্সি আধা ঘন্টার মধ্যে সিজার করতে এরকম সিদ্ধান্ত আসলে ডাক্তার বলে, তখন দেখা যাচ্ছে যে অজ্ঞান ডাক্তার পাওয়া যায় না, ওটি অ্যারেঞ্জমেন্ট করা যায় না, অথবা করা গেলে সেখানে বিশাল খরচ পড়ে, টিম বসে থাকতে হয়, যার জন্য সেই পদ্ধতিটা আমাদের দেশে খুব দুরূহ হয়ে যায়। তবে আমাদের টার্সিয়ারি লেভেলগুলোতে প্রথমবার ডেলিভারি সিজার করার পরে দ্বিতীয়বার আমরা নর্মাল করে থাকি, অনেক বাচ্চা নর্মাল হয় বাড়ি বসেও। দ্বিতীয়বার সিজার করার পরেও নর্মাল হয়, সেটা হাসপাতালে করতে হয় এবং অত্যন্ত দক্ষ অবস্ট্রাকশনের অধীনে। কারণ কি? কারণ এই যে একবার সিজার করা থাকলে জরায়ুটা ফেটে গিয়ে বাচ্চাটা পেটের মধ্যে বেরিয়ে যেতে পারে, তখন মা এবং বাচ্চা দুইটাই, বাচ্চা তো মারাই যায়, জরায়ু ফেটে গেলে বাচ্চা মারাই যায়, কিন্তু মা অনেক সময় অত্যন্ত অস্বস্তিতে পড়েন, রক্তক্ষরণ হয়, তখন পেট কেটে ল্যাপারটমি বলে সেটাকে বাচ্চা বের করতে হয়। তো আমাদের এই যে সিজার করি, সিজার করতে গিয়ে আমাদের প্রথমে ভাবতে যে আমরা কেন সিজার করব, কারণ কি? আমরা সাধারণত চাই একটা মা গর্ভবতী হবেন, আমাদের দেশে যেটা বলে 10 মাস, 28 দিনের মাস হিসেবে মানে 10 মাস 280 দিন হয়, 10 লুনার মান্থ, আর 9 মাস 7 দিন হচ্ছে ক্যালেন্ডার মান্থ। তো এই 9 মাস 7 দিন 40 সপ্তাহ আমরা একটা মায়ের স্বাভাবিকভাবেই
অপেক্ষা করি। 40 সপ্তাহ পরে যদি বাচ্চাটা না হয় বা ডেলিভারি কোনো লক্ষণ দেখা না যায়, তাকে বলে ইডিডি চলে গেছে। মাসিকের যদি একটা মায়ের মাসিক নিয়মিত থেকে থাকে, সেই যে ডেট ওখান থেকে 9 মাস 7 দিন যোগ করে যে ডেট আসে সেটাকে বলে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, ফার্স্ট ডে ফ্রম দ্য ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়েশন। তো এই 10 মাস যেটা যদি প্রথম ট্রাইমাস্টারে দুইটা আল্ট্রাসাউন্ড করা হয় 1-1.5 মাস অন্তর, তাহলে আল্ট্রাসাউন্ড ডেটটা খুব অ্যাকুরেট হয়, 2-4-5 দিন ভেরিয়েশন হয়। এবং মায়ের যদি মাসিক নিয়মিত হয় সেটাও একটা অ্যাকুরেট ডেট হয়। আমাদের এই যে ডেট হিসাব করা, অ্যাকুরেট ডেট হিসাব করা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তার ডেলিভারি ডেট কবে। হ্যাঁ, ফুল টার্ম বলতে আমরা বোঝাই যে একেবারে 42 সপ্তাহ পর্যন্ত, তাহলে 40 সপ্তাহ পরেও 2 সপ্তাহ আমাদের হাতে থাকে। এখন আমরা যারা ব্রিটিশ ফর্মুলা অনুযায়ী চলি, আমাদের দেশে সাধারণত 41 সপ্তাহ হওয়ার পরে আমরা রোগীটাকে ভালো মতো অবজার্ভ করি, যার বাচ্চা নড়াচড়া করে, পানি ঠিক মতো আছে, কোনো সমস্যা নেই, কোনো রিস্ক নেই, ডাক্তার বলবে সব ওকে আছে। আমরা 41 সপ্তাহের সময় আমরা তাকে মনিটর করি, ভালো মতো এক্সাম করি, দেখি যে ওনার কোনো ঝুঁকিপূর্ণ কিছু আছে কিনা, না থাকলে আরো 2 দিন আমরা লেট করতে পারি। অথবা 41 সপ্তাহ পরে আমরা জ্বরের মুখ দেখি যে মুখ খুলছে কিনা, না খুলে ওষুধ দিয়ে প্রসব ব্যথা উঠে প্রসব করাতে পারি। এখন আমরা এটা করব কি করব না, এখানে একটা বড় কথা যে আমার করলে ঝুঁকি আছে কিনা সেটা আলোচনা করতে হবে, দেখতে হবে, এবং বাচ্চার মনিটরিং করার জন্য সেরকম আমাদের ফ্যাসিলিটিস থাকা লাগবে। তো 40 সপ্তাহের আগে সাধারণত কোনো রোগীরই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না যদি সে ভালো থাকে। অনেক বাচ্চা উল্টে থাকে, ব্রিজ বলে সেটাকে, ব্রিজ বাচ্চা, ম্যাক্সিমাম বাচ্চা একটু ঘুরে যায়। 97% ব্রিজ বাচ্চা রিভার্ট হয়ে যায়, সেপালিক চলে আসে, মাত্র 3% থাকে। এবং সেই 3%ও এক্সপার্ট ডাক্তার ডেলিভারি করতে পারে। হয়তো কিছু কিছু থাকে যেগুলো কমপ্লেক্স প্রেজেন্টেশন থাকে, কমপ্লেক্স ব্রিজ থাকে, তো ফুটলিং থাকতে পারে, ট্রান্সভার্সলাই থাকতে পারে, এগুলোকে আমরা সাধারণত সিজার করে থাকি। ফুটলিং বাচ্চা আমি ডেলিভারি করি, নর্মালি করেছি এবং ভবিষ্যতে করব, তবে এক্সপার্ট ডাক্তার লাগবে এগুলো করার জন্য। আর নর্মাল ব্রিজ যেগুলো আছে সেগুলো হাসপাতালে অহরহ হয়, ভয়ের কোনো কিছু নাই। একজন ডাক্তারের কাছে গিয়ে সিজার করাটা কোনো মতেই কাম্য নয়। হ্যাঁ, কিছুটা ঝুঁকি তো থাকবেই, বাচ্চার পা আগে আসবে, মাথাটা আসবে, সেখানে এক্সপার্ট যে দায়ী আছেন, আমাদের সিস্টার আছেন, তারা অনেক সুন্দরভাবে ডেলিভারি করেন, এখানে কোনোই সমস্যা হয় না। আমি আমার প্রতিষ্ঠানে কখনোই দেখি নাই যে একটা ব্রিজ বাচ্চা মারা গেছে। তাহলে আমরা কাদের সিজার করব? তাদেরই করব যাদের ঝুঁকিপূর্ণ অবস্থা, যাদের আগে দুইবার সিজার করা হয়ে গেছে, যাদের প্রেশার আছে এবং ডেট ওভার হয়ে গেছে, ডায়াবেটিস আছে, অন্যান্য সমস্যা আছে, অনেক কিছু ডিজিজ বলে, কিডনি ডিজিজ, এদের থাকলে এদের আমরা সাধারণত ডেটের 2 সপ্তাহ আগে করতে পারি। কিন্তু ডায়াবেটিসের বাচ্চা সিজার করতে গেলে অবশ্যই বাচ্চার ফুসফুস পাকছে কিনা দেখতে হবে, নাহলে কিন্তু বাচ্চাটা কিন্তু 38 সপ্তাহ হইলেও কিন্তু বাচ্চাটা কিন্তু শ্বাসকষ্ট হয়ে পরে কিন্তু খারাপ হতে পারে। ডায়াবেটিসের বাচ্চা সাধারণত 39 সপ্তাহ হলেই তখন ডেলিভারি করা হয়। তো আমরা মোটামুটি সিজারের অনেক কিছু কথা আমরা জানলাম, কেন করা হয়, কাদের করব, তো কখন করব। আমি এখন এই সিজার করা নিয়ে আরো কিছু কথা বলবো। তো সিজার করতে আমরা কয় প্রকার, একটা হচ্ছে লোয়ার সিগমেন্ট সিজার সেকশন করা, আর হচ্ছে ক্লাসিক্যাল সিজার সেকশন করা। ক্লাসিক্যাল সিজার সেকশন আগে করা হয়তো, আগের দিনে করতো ডাক্তাররা, তখন তো গাইনি ডাক্তার অবস্টেট্রিশিয়ানরা এক্সপার্ট ছিলেন না, তখন পেট কেটে লম্বলম্বী একটা ইঞ্জেকশন দিত, কাটা দিয়ে জ্বরে ওঠা, ওই লম্বলম্বী কেটে বাচ্চা বের করতো, সেলাই করতো। আর লোয়ার সিগমেন্ট এখন যেটা করা হয় যে মায়ের যে সামনের দিকে যে হাড্ডি, ওখান থেকে 3 সেন্টিমিটার উপরে, যাতে 2 আঙ্গুল উপরে
একটা ট্রান্সভার্স ইনসেশন দেওয়া হয়, সেটা বলে ফেনাস্টাল ইনসেশন। সেই ইনসেশন দেওয়া হয়, দিয়ে আমরা বাচ্চাটাকে বের করি। তো এই যে ইনসেশন দেওয়া হয়, লোয়ার সেগমেন্ট ইনসেশন, লোয়ার সেগমেন্ট বলতে হচ্ছে বোঝা যাচ্ছে জরায়ুর নিচের অংশ, পেট কেটে জরায়ুটাকে যেখানে প্রস্রাবের থলি আটকে আছে তার উপরে একটা ইনসেশন দেওয়া হয়, ছোট একটা ছিদ্র করে, যে বাচ্চার যে পর্দা থাকে সেই পর্দা পর্যন্ত গিয়ে পর্দাটাকে না ফাটিয়ে 2 আঙ্গুল দিয়ে 2 দিকে টেনে, আমাদের বাচ্চার মাথাটা সাধারণত 10 সেন্টিমিটার থাকে, আমাদের সেই পর্যন্ত নিয়ে আমরা সাধারণত বাচ্চাটাকে বের করি, মেমব্রেনটা কেটে বের করি, অথবা আঙ্গুল দিয়ে অনেক সময় মেমব্রেনটা ফাটানো হয়। অনেকে আছেন যারা এই 10 সেন্টিমিটার পর্যন্ত কেটে বাচ্চাটা বের করেন, সেখানে খেয়াল রাখতে হবে যে বাচ্চার কোনো ইনজুরি না হয়। তো আমাদের এই যে লোয়ার সেগমেন্ট অপারেশন, এখানে অনেকগুলো সুবিধা আছে। প্রথমে আমি বলি যে এখানে নিচে কাটলে এখানে রক্তক্ষরণ কম হয়, আর বাচ্চাটাকে যখন বের করা হয়, এই বাচ্চাটা কিন্তু 2 প্রকার বের করা যায়। একটা হচ্ছে আপনি হাত দিয়ে জরায়ুটা কাটবেন, কেটে বাচ্চার মাথা নিচে হাত দিয়ে বাচ্চাটাকে মানে হাতের তালুতে করে নিয়ে বেরিয়ে আসবেন, মাথাটাকে বের করবেন, তারপরে তার ঘাড় বের করবেন 2 দিকটা মাথাটা টেনে। কিছু ডাক্তার আছেন যারা আবার যন্ত্র দিয়েও বের করেন, তো ফরসেপ দিয়ে যেটা বলা হয়, এই ফরসেপ দিয়ে বের করা হয় অনেক সময়। তো ফরসেপ দিয়ে বের করতে গেলে কিছু সমস্যা আছে, এক্সপার্ট না হলে ফরসেপ সহ বাচ্চা আটকে যেতে পারে, তো সেখানে সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ বাচ্চা ছোট বাচ্চা, ওর মাথায় যেন অতিরিক্ত প্রেশার না লাগে সেদিকে আমাদের খেয়াল করতে হয়। বাচ্চা বের করে একটা টেকনিক, এবং এই টেকনিকটা অ্যাপ্লাই করতে সবাইকেই হবে যদি বাচ্চাটাকে সুন্দর সুস্থ বাচ্চা পেতে হয়। বাচ্চার পেটের মধ্যে কোন পজিশন আছে, কিভাবে আছে, সেটাকে বুঝতে হবে আমাদের। মায়ের পেটে কতখানি কাটবো, আমি কি ডান থেকে বাম দিকে বা বাম থেকে ডান দিকে অনেকখানি কেটে দেবো? না, বাচ্চার মাথাটা আমাদের ট্রান্সভার্সলি 10 সেন্টিমিটার, 9.8 সেন্টিমিটার সাধারণত বলে, 10 সেন্টিমিটার। তাহলে পেটটা 10 সেন্টিমিটার কাটলে তো হয়ে যায় 4 ইঞ্চি। আমি 8-9 ইঞ্চি কাটবো, চাকু আছে বাড়িয়ে দেবো? না, এখানে যদি অনেক বড় কাটা হয় তাহলে নিচের দিকে 2 দিকে অনেক নার্ভ থাকে, ভেসেল থাকে, সেগুলো কাটা যায়, যার জন্য মা আজীবন তলপেটে ব্যথা বলতে পারেন। এবং এগুলো অনেক জায়গায় কাটলে সেগুলো সূক্ষ্ম অপারেশন করা, সূক্ষ্ম রিপেয়ার করাটাও বেশ কঠিন কাজ, ইনফেকশন হতে পারে, ব্লিডিং হতে পারে, কাজে আমাদেরকে হিসাব করে কাটতে হবে। আরেকটা হচ্ছে ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন, যেটা বলতেছিলাম, যেটা সাধারণত করা হয় বাচ্চা মেচিউর হয়নি এখনো, তো বাচ্চা এখনো ছোট আছে, লোয়ার সেগমেন্ট হয় না, সেখানে আমরা সাধারণত ভার্টিক্যাল ইনসেশন দিয়ে, লম্বালম্বী ইনসেশন দিয়ে নাভি বরাবর, নাভির উপরে 1 ভাগ থাকে, 2 ভাগ নিচে থাকে, এরকম চামড়া কেটে জরায়ুটাকেও সোজাসুজি ওভাবেই ফাড়া হয়, ফেরে বাচ্চাটা পা ধরে বাচ্চাকে বের করা হয়। এখন যদি আমি লোয়ার সেগমেন্ট করতে যাই ট্রান্সভার্স ইনসেশন দিয়ে ডান দিকে বাম দিকে, এখানে অনেক সময় দেখা যায় যে বাচ্চা ঠিকমতো বের হচ্ছে না, তখন আমরা জরায়ুর কোনার দিকে উপরে বাড়াইতে পারি, অথবা উল্টা টি শেপ একটা ইনসেশন দিয়ে মাঝখান থেকে ইনসেশন দিয়ে স্পেস করে বের করতে পারি। কিন্তু আমরা যে সেলাই যে কাটাই দেই না কেন, শুধু লোয়ার সেগমেন্ট হ্যামস্ট্রিং ইনসেশন বাদে অন্যান্য ইনসেশন দিলে কিন্তু আমাদের পরবর্তীতে সিজারি করতে হবে, যেটাকে বলা হয় ক্লাসিক্যাল সিজারিয়ান। সিজারিয়ান করলে অবশ্যই পরবর্তীতে সিজার করে বাচ্চা বের করতে হয়। একটা রোগীর সিজার করা, একবার সিজার করা হয়ে গেছে, আমি কখন তার সিজার করব? একবার ওনার সিজার করা হয়ে গেছে, উনি দ্বিতীয়বার আসছেন, উনি সিজারই করবেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন। ইভেন একটা রোগীর সিজার করা হয় নাই, প্রথম বাচ্চা তিনি মা হচ্ছেন, তিনিও চাইলে সিজার করবেন, একজন ডাক্তার তাকে ডিনাই করতে পারেন না, কারণ এটা তার ইচ্ছা। যদি নর্মাল করতে গিয়ে কিছু ঝুঁকি থেকেই থাকে, যদি কোনো সমস্যা হয়, কিন্তু সেই দায়িত্ব নেবেন না। অথবা বাচ্চা যদি খারাপ থাকে, ফিটাল ডিস্ট্রেস থাকে, পানি একদমই কম থাকে,
সাধারণত শেষের দিকে পানি কম থাকে, কিন্তু পানি নাই বললে বা সামান্য একটু আছে বললে তখন কিন্তু আমাদের ভালো ডাক্তার দিয়ে আল্ট্রাসাউন্ড করতে হয়, তারপরে তাকে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। একজন ডাক্তার তিনি দেখবেন যে জ্বরের মুখ ঠিকমতো আছে কি নাই। কাজেই প্রথমবার বাচ্চা তিনি এসে সিজার করতে চাচ্ছেন, তাকে কাউন্সেলিং করতে হবে, তাকে মোটিভেট করতে হবে, তাকে পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে যে আপনার সিজার দরকার কি দরকার নাই, আপনি ওয়েট করতে পারেন। অনেক পেশেন্ট আসে, আমি দেখি সবকিছু হ্যাজ করে বলে আমি যে আপনার আরো লেট করেন, আপনি টাইম যাক, 40 সপ্তাহ গেছে, আরো 1 সপ্তাহ লেট করতে পারবেন, শুধু আপনি বাচ্চার নড়াচড়া খেয়াল করবেন। আমি যদি তার সঙ্গে কাউন্সেলিংটা ঠিকমতো না করি, তাহলে তাকে সিজার করতেই হবে এবং তিনি সিজারই করে ফেলবেন আমি না করলেও। পর্যাপ্ত উপদেশ দেওয়া এবং তাকে বুঝিয়ে বলাই পারে একটা মানে সিজার প্রতিহত করতে। সিজার করার জন্য করলে অনেকগুলো ক্ষতি আছে। একবার তাকে কাটা হইলো, ইনফেকশন হতে পারে, অনেকদিন হাসপাতাল থাকা লাগবে, রক্তক্ষরণ হতে পারে, তো বাচ্চাটা আগেই সিজার করা হয়ে যেতে পারে, বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে, বাচ্চা ডেলিভারির সময় আঘাত লাগতে পারে, তারপর হচ্ছে যে মায়ের ইনফেকশন হতে পারে, আবার তার সিজার লাগতে পারে, অনেকগুলো সমস্যা। ভবিষ্যতে তার পেটের ইনফেকশন হতে পারে, অ্যাডহেশন হতে পারে, যে কোনো অপারেশন করতে গিয়ে এটা একটা বাধা হতে পারে। কাজেই সিজার করার আগে 2 বার ভাবতে হবে, মানবিক দৃষ্টিতে দেখতে হবে যে তার সিজার লাগবে কিনা। অবশ্যই আমরা সিজার করব, কিন্তু সেটা আমাদের প্রয়োজন মতো। অপ্রয়োজনে কখনোই সিজার করা ঠিক না। ভালো অপারেশন করতে পারলেই আমি অপারেশন করবো সেটা না। আমি একজন সার্জন, সমাজের একজন প্রতিনিধি, আমার দায়িত্ব আছে, আমি সেটাই পালন করব। আমি চাইলেই তাকে ধরে একটা সিজার করবো না, সে চাইলেও এসে করে দিলাম না, আমি তাকে বুঝাবো। মানুষ বুঝতে না পারে অনেক অপারেশন করে, কিন্তু বুঝতে পারলে কিন্তু এই অপারেশনগুলো অনেকগুলো ঠেকানো যায়। সাধারণত 38 সপ্তাহ আগে কোনো ক্রমেই সিজার করা উচিত না। ইভেন যারা একবার সিজার করা হয়ে গেছে বা 2 বার হয়ে গেছে, তাকে সাধারণত 2 সপ্তাহ আগে বা 10 দিন আগে, একবার করা হলে 10 দিন আগে, 2 বার করা হয়ে গেলে সাধারণত 2 সপ্তাহ আগে এসে সিজার করতে বলি। কিছুটা ঝুঁকি থাকে যে হঠাৎ করে রাপচার হওয়া, সেটা পেশেন্টের সঙ্গে বন্ডিং থাকতে হবে, তাকে কাউন্সেলিং করতে হবে, তাকে ইমার্জেন্সি নম্বর দিতে হবে এবং তাকে সেই সময় সেরকম ম্যানেজমেন্ট থাকতে হবে। হ্যাঁ, আমাদের অনেক অপ্রতুলতা আছে, তার মধ্যেও এই অনেক অনেক সিজার হয়ে যাচ্ছে, সেটা ঠেকানোর জন্য আমাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে। শুধু আমাদের ইচ্ছা থাকতে হবে, মানুষকে সেবা দিতে হবে, একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার থাকতে হবে, যার মধ্যে তারা সরাসরি ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। সিজার করতে গিয়ে আমাদের অনেকগুলো সমস্যা হতে পারে। প্রস্রাবের থলি কাটা যেতে পারে, কিডনি থেকে যে প্রস্রাবের নাড়িয়ে সেটাও কাটা যেতে পারে, খাদ্যনালী কাটতে পারে, সেলাই করা লাগতে পারে, বারবার সিজার করলে প্রস্রাবের থলি ইনজুরি হইতে পারে, অ্যাডহেশন হতে পারে। কাজে আমরা সিজার করব, করার আগে আমাদের ভাবতে হবে এবং অবশ্যই একজন দক্ষ ডাক্তারের আন্ডারে অপারেশন করতে হবে। দালালদের কাছে না গিয়ে সরাসরি ডাক্তারদের কাছে যেতে হবে। দালালরা যাকে কাছে নিয়ে যাবেন, তিনি কোন লেভেলের ডাক্তার, দালালের কথা না শুনে আপনিই বিবেচনা করবেন যে কাকে দিয়ে অপারেশন করবেন। কারণ সিজারের মাধ্যমে অনেক ইনফেকশন হয়, অনেক সমস্যা হয়, আজীবন তলপেটে ব্যথা থেকে থাকে, ইভেন জরায়ুতে কিছু টিউমার থাকে, কিছু সমস্যা থেকে থাকে, যেগুলো একজন ভালো ডাক্তার কিন্তু সেই টিউমারগুলো ওই সঙ্গে কেটে নিয়ে আসতে পারেন। সিজার করতে গিয়ে আমাদেরকে অনেক সমস্যা ফেস করতে হয়। বাচ্চা বের করতে গিয়ে বাচ্চা অনেক সময় দেখা যাচ্ছে বের হচ্ছে না, বাচ্চাকে পা ধরে বের করতে হয় এবং দক্ষ ডাক্তার দরকার। আমরা হরহামেশি অনেক অ্যাক্সিডেন্টের কথা শুনে থাকি, সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হয়। সিজার করার আগে অজ্ঞান করা হয় অ্যানেস্থেসিয়া দিয়ে, স্পেশাল অ্যানেস্থেসিয়া সাধারণত করা হয় এবং হার্ট ডিজিজে দিয়ে দেওয়া হয়। 95-এর আগে সাধারণত দিয়ে করা হইতো, সেখানে 1 মিনিটের মধ্যে বাচ্চা বের করতে হইতো, 90 সেকেন্ডের মধ্যে বাচ্চা বের করতে হইতো। এখন ওরকম কোনো ধরাবান্ধা নিয়ম নেই, স্পেশাল দেওয়ার পরে প্রেশার ফল না করলে অবশ্যই বাচ্চা ভালো থাকে। সিজারিয়ান সেকশনে মাতৃমৃত্যুর হার অনেক কম, 10 থেকে 15
1 লাখে, এবং ভালো ডাক্তার আন্ডার করলে সেখানে 0.1 থেকে 1%, 0.1 থেকে 1%-এর মধ্যেই সাধারণত সীমিত থাকে। এখানে অ্যানেস্থেসিয়ার হ্যাজার্ডটা অনেক বেশি। অনেক সময় দেখা যায় যে স্প্যানার দেওয়ার পরে মা শকে চলে গেছে, সেখান থেকে ফেরানো যাচ্ছে না, সবাই মিলে চেষ্টা করে সে মাকে ফেরাচ্ছে। কাজেই এই সিজারিয়ান সেকশন করার আগে একজন অ্যানেস্থেসিয়া ডাক্তার খুব এক্সপার্ট দরকার। তাকে বুঝতে হবে, অবস্টেট্রিশিয়ান তাকে বুঝাবেন যে রোগীর কি কমপ্লেন, কি অবস্থা আছে, কেমন অবস্থা আছে, কি করতে হবে। একটা রোগী যখন সমস্যা হয় তখন এই অবস্টেট্রিশিয়ানই সামনে থাকেন, অ্যানেস্থেসিয়া ডাক্তারকে কখনোই রোগীরা খোঁজে না। কাজেই যে কোনো কমপ্লিকেশন অবশ্যই রোগীর সঙ্গে আগে আলোচনা করতে হবে। অপারেশনে রক্ত লাগবে কিনা, অপারেশন সময় রক্ত সাধারণত লাগে না, তবে আমরা একজন ডোনর রেডি থাকতে বলি। এখন তো সন্ধানী, ডক্টরস ক্লাব, বিভিন্ন ব্লাড দেওয়ার বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এনারা রক্ত নিয়ে রেডি থাকেন। রক্তের অভাবে আজকাল আমাদের দেশে কোনো মায়ের মৃত্যু হয় না, তবে ইমার্জেন্সি রক্ত অনেক সময় যে নেগেটিভ ব্লাডগুলো সেগুলো পাওয়া নাও যেতে পারে, সেখানে ভালো ডাক্তার আন্ডারে গেলে তিনি অনেকখানি ম্যানেজ করতে পারেন। সূক্ষ্ম অপারেশন করলে সেখানে দেখা যায় ব্লিডিং কম হয়। আমাদের রক্তের জোগাড় করতে হবে। অনেকে বলে যে পারিবারিক রক্ত নেওয়া যাবে না। হ্যাঁ, এই সেলে একটা কি বলে সমস্যা আছে, ব্লাড সংক্রান্ত কিছু সমস্যা আছে, কিন্তু সেখানে আবার বংশের লোক তো রক্ত নেওয়াই যায়, একদম ক্লোজ রিলেটেড না হয়ে নেওয়া যায়। ইভেন যাদের একটা বাচ্চা আছে সেখানে স্বামী ও স্ত্রীকে রক্ত দিতে পারেন, আমরা এরকমই জানি। যদি রক্ত দেওয়া যাবে না, রোগীটা মরে যাবে, এখানে কোনো কথা নেই, আগে রোগী বাঁচাতে হবে। অপারেশন করার পরে অনেক সমস্যা হতে পারে, ইনফেকশন হতে পারে, ব্লাডার কেটে গেলে ফিস্টুলা হতে পারে, তো এবং অপারেশন রিলেটেড কমপ্লিকেশন থাকেই। এরপরে আসি আমাদের এই অপারেশন করার পরে আমাদের মা কখন হাঁটাচলা করবেন, কখন খাওয়া দাওয়া করবেন। যখন স্পাইনাল দিয়ে অপারেশন করা হয়, অজ্ঞান করা হয়, তিনি 6 ঘন্টা পরেই স্বাভাবিকভাবে খেতে পারেন, উঠে বসতে পারেন, বাথরুমে যেতে পারেন। আমরা সাধারণত প্রস্রাবের পাইপটা 24 ঘন্টা রেখে থাকি, 24 ঘন্টা পরে ওটা খুলে দেওয়া হয়। বেশি দিন রাখলে মা বিছানায় শুয়ে থাকেন, হাঁটাচলা করেন না, এবং তার ইনফেকশন চান্স থাকে। মায়ের অ্যান্টিবায়োটিক অসাধু ক্লিনিকে খুব কম দামের ওষুধ দিয়ে অপারেশন করা হয়, সেখানে ইনফেকশনের ঝুঁকি থাকে, কাটা দাগে ইনফেকশন এবং মায়ের পেটের মধ্যে ইনফেকশন। কাজেই অবশ্যই প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিতে হবে, সাধারণত 1 থেকে 3 ডোজ, 1 ডোজ বা 2 ডোজ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, হয় সেফটিয়াক্সন, মেট্রোনিডাজল, অথবা অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজল, জেন্টামাইসিন, অথবা যে কোনো রকম ব্রড স্পেকট্রাম বানিয়ে দিতে হবে ইনজেকশন। সেখানে সাধারণত 2 দিন সেফটিয়াক্সন 2 গ্রাম করে দিলেই হয়ে যায়, এবং সেফটিয়াক্সন অনেক সময় অ্যানাফিল্যাক্টিক রিঅ্যাকশন হয়, সেটা আগে তার জানতে হবে সমস্যা আছে কিনা, দরকার হলে লো ডোজ একটু দিয়ে দেখে তারপরে তাকে দিতে হবে। অ্যান্টিবায়োটিক অবশ্যই দিতে হবে। কি সেলাই দেবেন? সেলাই চামড়ায় কি সেলাই, জরায়ুতে কি সেলাই? পাশ্চাত্যের উন্নত দেশে 2004 সালের পর থেকে ক্যাটগার্ড বন্ধ হয়ে গেছে, তারা ক্যাটগার্ড ইউজ করেন না, বিশেষ ক্ষেত্র ছাড়া ইউজ করেন না। ক্যাটগার্ড দিলে ক্যাটগার্ডটা নরম থাকে, ইন্টেস্টাইন থেকে তৈরি করা হয়, আর্টিফিশিয়াল তৈরি করা হয় ব্যাকটেরিয়া থেকে। এখন এটা খুবই নরম, এবং ভালো কোম্পানি না হলে এটা ছিঁড়ে যায়, সেলাই দেওয়ার সময় ছিঁড়ে যায়, এবং এতে ইনফেকশন বেশি হয়। কাজেই বর্তমান যুগে জরায়ু সেলাই করতে ভিক্রিল 10 অথবা ক্যাটগার্ড 10 দিয়ে সেলাই করা হয়, এবং চামড়ায় সাধারণত 20 দিয়ে ভিক্রিল দিয়ে কসমেটিক সেলাই দেওয়া হয়। এখন আর সেই ছিদ্র করে করে সেলাই দেওয়ার দিক নেই, মানুষজন জানে না যে কসমেটিক সেলাইটা কি। আমরা জরায়ুতে যে সেলাই দিয়ে বাচ্চা বের করার পরে সেখানে 2টা লেয়ার সেলাই দেওয়ার নিয়ম। প্রথমে হচ্ছে ভিতরের মাংস এবং মাঝের মাংস, আর শেষে লেয়ার হচ্ছে
জ্বরের উপরের মাংস এবং উপরের যে পেরিটোনিয়াম আছে, ফাসা ফাইবার আছে, সেগুলো 2 লেয়ার। সুবিধা কি? 2 লেয়ার সেলাই দিলে সেখানে দেখা যাচ্ছে যে পরবর্তীতে বাচ্চা কনসিভ হলে জ্বরে ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে, নর্মাল হওয়ার সুযোগ বেশি থাকে, এবং মায়ের ওই 2 কাটার স্কার যেখানে, সেখানে মানে স্কার প্রেগনেন্সি বলে, সেটা হওয়ার সম্ভাবনা কম থাকে। কাজেই এখনকার দিনে 2 লেয়ার দেওয়ার নিয়ম, কিন্তু অনেক অনুন্নত দেশে সেখানে 1 লেয়ার দেওয়া হয় এরপর ওপর করে, তাতে কিন্তু সমস্যা থাকে। পেরিটোনিয়ামটা মাঝখানে চলে গেলে কিন্তু জোড়া লাগে না। আধুনিক ডাক্তাররা সেটাই দিয়ে থাকেন 2 লেয়ার। তারপরে পেরিটোনিয়াম, আগের দিনে বলা হয়তো পেরিটোনিয়াম দেওয়া লাগবে না, কিন্তু এখন বলা হয় পেরিটোনিয়াম দিলে ক্ষতি নাই, পেরিটোনিয়াম দেওয়াটাই উচিত। কারণ পেরিটোনিয়াম সেলাই দিলে যে চামড়া ইনফেকশন আছে, সেই ইনফেকশনটা পেটের ভিতর যেতে পারে না, কাজেই জরায়ুটা নিরাপদ থাকে। উচিত আমার মতে পেরিটোনিয়াম দেওয়া। তারপরে আসবো রেকটাস দেবো, তারপর চামড়া সেলাই। চামড়া সেলাই কি দেবো? চামড়ার নিচে সুন্দর করে সাবকিউটানাস ফ্যাট বলে, সেটাকে সুন্দর করে সেলাই দেওয়া হয়, কোনো গ্যাপ থাকা যাবে না। 1.5 সেন্টিমিটার বেশি হলে সেখানে অবশ্যই সেলাই দিতে হবে। গ্যাপ থাকলে সেখানে ভিতরে রক্তক্ষরণ হতে পারে, ইনফেকশন হতে পারে, সেলাইটা নষ্ট হয়ে যেতে পারে। আর চামড়া সেলাইটা সাবকিউটানাস সেলাই বলে, এটাকে কসমেটিক্স বলে। আগে দিন পোলিন দিয়ে দিতাম, 1 মাথা 2 মাথা বের হতে, পরে 4 দিন পরে আমরা পোলিন টেনে বের করতাম। কিন্তু এখনকার দিনে ভিক্রিল দিয়ে, টুজরে ভিক্রিল দিয়ে চামড়ার নিচেই সেলাই দিয়ে আসা যায়, কোনো দাগ থাকবে না। রোগীরা বলে আমাকে কসমেটিক্স দিন না, আমার অনেক কাজ করতে হয়। তারা ভুল বলে। এই কসমেটিক্স দেওয়ার আগে চামড়ার নিচে সাবকিউটানাস অনেকগুলো সেলাই দেওয়া হয়, এবং চামড়ায়ও নিচ দিয়ে সেলাই দেওয়া হয়। এটা সুতা, কোনো আঠা না, সুতা দিয়ে সেলাই দেওয়া হয়। তবে এখনকার দিনে অনেক অ্যাডহেসিভ আসছে, বিভিন্ন কিছু আসছে, সেখানে কিন্তু জেল আসছে, সেগুলো দিয়ে দিলেই চামড়া জোড়া লেগে যায়। কিন্তু চামড়ার মাঝখানে যে বললাম নিচে যে চর্বি, সেটাকে কিন্তু আমরা অবশ্যই সেলাই দেব। যারা সিল্ক দিয়ে সেলাই দেন বা চামড়ায় সেলাই দেন, সুতা দিয়ে সেলাই দেন, আলাদা সেলাই দেন, তো সেখানে কিন্তু আমাদের চামড়ায় যে সেলাইটা দেওয়া হয়, ফোরানো হয়, সেখানে কিন্তু পয়েন্ট থেকে যায়, তাহলে সেখান দিয়ে কিন্তু ইনফেকশন হতে পারে। কসমেটিক্সে ইনফেকশন কম হয় যদি সূক্ষ্ম হাতে করা হয়, এবং সুবিধা হচ্ছে ব্যথা কম হয়। 3 দিন পরে তিনি বাড়ি চলে যেতে পারেন, তারপরে তাকে বাড়ি গিয়েই 10 দিন পরে ব্যান্ডেজটা খুলে ফেললেই হয়, 11 দিন গোসল করলেই হয়। কিন্তু সেলাই দিলে তাকে 7-8 দিন হাসপাতালে থাকতে হয়, অনেকখানি ভোগান্তি হয়। আপনারা যারা আছেন জানেন, আমি ফরিদপুর মেডিকেলে ছিলাম, শেরেবাংলা মেডিকেলে ছিলাম, আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি, আমি সব জায়গায় কসমেটিক সেলাই দিয়ে থাকি। শুরু থেকে পর্যন্ত আমি কোথাও চামড়ায় সেলাই দেই না, আমি সব কসমেটিক সেলাই দিই। তো ম্যাট্রিক্স সুইচার বলে যেটাকে, আমি সেটা দেই না, স্কার্নাট আমি দেই না, আমি দেই সাবকিউটানাস সেলাই, যার জন্য দেখা যাচ্ছে যে আমার রোগী 3 দিন পরে বাড়ি চলে যায়। তো আমি ফরিদপুর মেডিকেলে যখন ছিলাম তখন দেখেছি প্রচুর রোগী একেবারে আউটডোর পর্যন্ত, মানে গেট পর্যন্ত থাকতো। আমি কসমেটিক দেওয়া শুরু করেছিলাম, এবং রোগীরা 3 দিন পরে বাড়ি যাওয়ায় পর ঝকঝক হয়েছিল। শেরেবাংলা মেডিকেল তাই করেছি, এবং পটুয়াখালী মেডিকেলে যেখানে আমি এখন বর্তমানে কাজ করি, সেখানেও আমি কসমেটিক সেলাই দিয়ে থাকি। বাচ্চাদের আমি বের করি হাত দিয়ে, কোনো যন্ত্র ব্যবহার করি না। আমার বাচ্চাদের নিয়ে মাথায় আঘাত লাগার কোনো কমপ্লেন আমার কাছে আসতে পারবে না, কারণ বাচ্চার মাথায় আমি কখনো বিন্দুমাত্র আঘাত লাগতে দেই না, কোনো যন্ত্র ব্যবহার করি না। বিভিন্ন কোশ্চেন অ্যারাইজ করে, যেগুলো থেকে দূরে থাকার জন্য অবশ্যই সতর্ক হতে হবে। আমি চাইলেই সিজার করব না, আমি দেখবো বাচ্চার ফুসফুস পাকছে কিনা, যদি না পেকে থাকে অবশ্যই আমি টার্সিয়ারি লেভেলে এনআইসিইউ ফেসিলিটি যেখানে আছে, বাচ্চা এবং মায়ের আইসিইউ সুবিধা আছে, সেখানেই পাঠাবো। একটা মায়ের জ্বরের মধ্যে রক্তক্ষরণ হতে পারে, তার ইমার্জেন্সি সিজার সেখানে রাখতে পারে, তার ফুল নিচে থাকতে পারে, তখন সিজার লাগতে পারে। কিন্তু সেটা বুঝে আমাকে ব্যবস্থা নিতে, আমার এখানে কতটুকু ম্যানেজমেন্টের উপযোগী পরিবেশ আছে। যদি পরিবেশ না থাকে অবশ্যই সেটা সিজার করা থেকে দূরে থাকতে হবে, এবং তাকে সেই পর্যাপ্ত সাপোর্টিং জায়গায় পাঠাতে হবে।
আমরা সাধারণত যাদের ফুল নিচে থেকে থাকে, জ্বরের মুখে থাকে, অথবা 2বার সিজার করা, যাদের কোমর চাপা, বাচ্চা উপরে আছে, যাদের বাচ্চা ডায়াবেটিস ডেট ওভার হয়ে গেছে, প্রেশার আছে ডেট ওভার হয়ে গেছে, অন্য কোনো ডিজিজ আছে ডেট ওভার হয়ে গেছে, আমরা তাদের সাধারণত সিজারই করে থাকি। এই কিছু কিছু কারণ বাদে সব থেকে আমরা নর্মাল ডেলিভারি করতে পারি। সিজার করা খুব সহজ মনে হলো, ব্যাপারটা অনেক কঠিন। এটা সিদ্ধান্ত নেওয়ার আগে 5বার ভাবতে হবে, দরকার হলে বিভিন্ন ডাক্তারের ওপিনিয়ন নিতে হবে, অবশ্যই অবস্টেট্রিশিয়ানদের ওপিনিয়ন নিতে হবে এবং দক্ষ ডাক্তারকে দেখতে হবে। মনে রাখবেন, সিজার চাইলেই করা যায় না এবং এর অনেকগুলো সমস্যা থাকে। ভবিষ্যতে এই সিজারের ইফেক্টটা অনেক বড় হয়। জরায়ু কেটে ফেলা বা অন্য কোনো টিউমার কাটার সঙ্গে সিজারে করার পার্থক্য অনেক। সিজার করা ভবিষ্যতের বাচ্চা নিতে পারবে কিনা, কি সমস্যা হবে, কিভাবে ডেলিভারি করতে হবে, অনেকগুলো কোশ্চেন চলে আসে। কাজেই আমরা যারা মোটামুটি শিক্ষিত, আমরা চাবো যে নর্মাল বাচ্চা হোক, সিজার না লাগুক। সিজার করতে হবে উপযুক্ত স্থানে, উপযুক্ত ব্যবস্থায়। বাচ্চার ম্যানেজমেন্ট কি হবে সিজার করার পরে? অনেকে বলেন যে আমার বাচ্চা ডেলিভারি করার সঙ্গে সঙ্গে শিশু ডাক্তার থাকা চাই। এটাই বর্তমান যুগের নিয়ম, যে বাচ্চা বের করে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বাচ্চাটা হ্যান্ডওভার দেওয়া হবে, তিনি বাচ্চাটা ম্যানেজ করবেন, কোনো সমস্যা আছে কিনা, কোনো কিছু লাগবে কিনা সেটা তিনি প্রাথমিকভাবে দেখবেন। কিন্তু শিশু বিশেষজ্ঞ ডাক্তারের ক্রাইসিস থাকলে অবশ্যই পার্টিকে বুঝিয়ে বলতে হবে আমি কার জন্য শিশু বিশেষজ্ঞ ডাক্তার রাখবো, কোন বাচ্চার জন্য। একটা বাচ্চা ভালো আছে, সবকিছু ওকে আছে, আমি অ্যাসেসমেন্ট করেছি, বাচ্চা কোনো সমস্যা নাই, আমার ইমার্জেন্সি শিশু বিশেষজ্ঞ থাকার দরকার নেই, অনেক টাকা খরচ হবে। তারপর যদি পারে, পার্টি চায়, রাখা উচিত। আর যেগুলো হাই রিস্ক বেবি, ফিটাল ডিস্ট্রেস, বাচ্চার সমস্যা হতে পারে, সন্দেহ আছে, সেখানে অবশ্যই শিশু বিশেষজ্ঞ রাখা উচিত। না হলে হাসপাতাল যেখানে আছে ফেসিলিটিস আছে সবসময়, সেখানে বাচ্চাটাকে দ্রুত বের করে শিফট করতে হবে। সেখানে কোশ্চেন থেকে যায় যে বাচ্চাটা খারাপ হলে তখন ওই সার্জনের উপর চাপ চলে আসে। কাজেই ঝুঁকিপূর্ণ বাচ্চা থাকলে, ঝুঁকিপূর্ণ মা হলে অবশ্যই শিশু বিশেষজ্ঞ রাখা উচিত। বাচ্চাকে সিজার করার পরপরই সাধারণত বলা হয় যে 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে ডেলিভারির, তাহলে 20% বাচ্চার মৃত্যু কমে যায়। সিজার করার পরে কিছুটা ফ্ল্যাক্সুয়েটিং আছে, তবে আমি বলি যে তার যদি কোনো ডিপ সিডেশন দেওয়া না হয়, তাহলে মাকে সিজার করার পরপরই বিছানায় নিলে মাকে বাচ্চাকে দুধ দিতে বলা হয়। মা না পারলেও সঙ্গে যারা আছেন তারা ব্রেস্ট পরিষ্কার করে বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন। কোনো ক্রমে কোনো মধু বা অন্য কোনো কিছু বাচ্চার মুখে দেওয়া যাবে না। মধু আমাদের অনেকেরই সহ্য হয় না, ছোট বাচ্চাদের তো সেটা কোনো প্রশ্নই আসে না। বাচ্চার নাভিতে সিজার করার পরপরই ক্লোরহেক্সিডিন একটা ওষুধ দেওয়া হয়, যাতে নাভির ইনফেকশন এখন কমে গেছে, হয় না। তারপরে মাকে পরিচর্যা করতে বলা হয়, বাচ্চার অতিরিক্ত ঘষা মাজা না করে, বাচ্চাকে রোদে না নিয়ে বাচ্চাকে মায়ের কাছে রাখতে হবে, দুধ খাওয়াইতে হবে ঠিক মতো। আজকে এই পর্যন্তই, আপনাদের সবার মঙ্গল কামনা করে রাখছি, ভালো থাকবেন।